গালওয়ান সংঘর্ষে 6 বছর পর ভারতীয় সেনার ভূয়সী প্রশংসা করল চীন। কেরল উপকূলে অগ্নিকাণ্ডে আটকে পড়া 12 জন চীনা নাবিককে উদ্ধারের জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছে পিএলএর প্রতিরক্ষা অ্যাটাসে। তবে কি ভারত চীন সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে, নাকি তাইওয়ান, জাপান এবং ইন্দো প্যাসিফিক কৌশলের মাঝে এটি বেজিং এর নতুন কূটনৈতিক চাল? এই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওয়ে। এ যেন ভূতের মুখে ঠিক রাম নাম। গালওয়ান সংঘর্ষে 6 বছরের মাথায় ভারতীয় ফৌজের ভূয়সী প্রশংসায় চীন। শুধু তাই নয়, বেজিংয়ের পিপলস লিবারেশন আর্মির 99তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এদেশের বাহিনীকে ধন্যবাদ দিল প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রশাসন। তবে কি সীমান্ত সংঘাত মিটিয়ে ফেলতে চাইছে ড্রাগন, নাকি ফের একবার দিল্লিকে ধোঁকা দেওয়ার ছক? লাল ফৌজের শীর্ষকর্তার আচরণ ঘিরে তুঙ্গে জল্পনা। চলতি বছরের 21শে জুলাই পিএলএর প্রতিষ্ঠা বার্ষিকীতে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত চীনা প্রতিরক্ষা অ্যাটাসের রিয়ার অ্যাডমিরাল ইউ জিয়ান। তোলেন কেরল উপকূলে একটি পণ্যবাহী জাহাজে অগ্নিকাণ্ডের প্রসঙ্গ। সেখানে আটকে পড়া ড্রাগন ভূমির 12 জন নাবিককে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে এ দেশের বাহিনী। সেই উদ্ধার অপারেশনে ভূয়সী প্রশংসা করেছেন লাল ফৌজের ওই শীর্ষকর্তা। দিল্লির চীনা দূতাবাসে প্রতিরক্ষা অ্যাটাসে একটি গুরুত্বপূর্ণ পদ। এতে নিযুক্ত পদস্থ সেনা আধিকারিক পালন করে থাকেন কূটনৈতিক দায়িত্ব। পাশাপাশি দুই দেশের সামরিক সম্পর্কের উন্নতিতে তার ভূমিকা অপরিসীম। সেই কারণেই রিয়ার অ্যাডমিরাল ইউ জিয়ানের বক্তব্যকে হালকাভাবে নিতে নারাজ পর্যবেক্ষক মহল। যদিও তার ভাষণের পর কোনো পাল্টা বিবৃতি দেয়নি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। পিএলএর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে জিয়ান বলেন, এবছরের জুনে কেরল উপকূলে অগ্নিকাণ্ডের জেরে বিস্ফোরণ হয় আমাদের একটি পণ্যবাহী জাহাজে। সেখান থেকে আমাদের 12 জন নাবিককে উদ্ধার করে ভারতীয় ফৌজ। আমরা সেটা কখনোই ভুলব না। এর জন্য আমি দিল্লি এবং তার বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক এবং রাষ্ট্রপুঞ্জে শান্তিরক্ষা মিশনগুলি নিয়েও অনুষ্ঠানে মুখ খুলেছেন চীনা প্রতিরক্ষা অ্যাটাসে। রিয়ার অ্যাডমিরাল জিয়ানের কথায় চীনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী হচ্ছে ভারত। দুটি দেশই উন্নয়ন এবং পুনরুজ্জীবনের বিশেষ পর্যায়ে রয়েছে। আমরা এটা দেখে আনন্দ পাচ্ছি যে রাজনৈতিক নেতৃত্বের কৌশলগত পদক্ষেপের জেরে বেজিং দিল্লি সম্পর্কের যথেষ্ট উন্নতি হয়েছে। দুই প্রতিবেশী বিকাশের সঠিক পথে ফিরে আসতে পেরেছে। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ভালো করতে দুই ফৌজের মধ্যে যোগাযোগ এবং সহযোগিতা বৃদ্ধির কথাও বলতে শোনা গিয়েছে তাকে। পিএলএর অন্যতম শীর্ষকর্তা জিয়ান মনে করেন, রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা মিশনে অসামান্য অবদান রেখেছে চীন এবং ভারতীয় সশস্ত্র বাহিনী। সেখানে সীমান্ত সংঘাত এবং মতপার্থক্যকে দূরে সরিয়ে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছে তাদের। লাল ফৌজের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেই বিষয়টিরও উল্লেখ করেছেন তিনি। বলেন, দুই দেশের সম্পর্কের ক্রমাগত উন্নতি কামনা করছি। চীনের প্রতিরক্ষা অ্যাটাসে জানিয়েছে, কূটনৈতিক এবং সেনা কমান্ডার পর্যায়ে আলোচনার মাধ্যমে আস্থা বাড়িয়ে ভারত সরকার এবং জনগণের সঙ্গে কাজ করতে ইচ্ছুক বেজিং। এবছরের 1 থেকে 3রা জুলাই দিল্লি সফরে এসে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন জাপানের প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা সমঝোতাতেও রাজি হয়েছে দুই দেশ। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, সেই ঘটনার 3 সপ্তাহের মাথায় এদেশের বাহিনীর ভূয়সী প্রশংসা করলেন পিএলএ কমান্ডার। প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, গত কয়েক বছরে চীন জাপানের সম্পর্কে মারাত্মক অবনতি ঘটেছে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকেই মার্কিন নিরাপত্তা ছাতার তলায় চলে গিয়েছে টোকিও। যদিও ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রে জড়িয়ে পড়া ইস্তক সেই নীতিতে ধীরে ধীরে বদল আনছে তাকাইচি। অত্যাধুনিক ধ্বংসাত্মক হাতিয়ার নির্মাণ এবং রপ্তানির সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়ে ফেলেছে প্রশান্ত মহাসাগরীয় ওই দ্বীপরাষ্ট্র। পাশাপাশি নতুন করে ফৌজকে শক্তিশালী করছেন তাকাইচি। নৌ এবং বিমান বাহিনীর দিকে বাড়তি জোর দিচ্ছে জাপান। সামরিক বিশেষজ্ঞদের অনুমান, আগামী দিনে ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে একাধিক হাতিয়ার তৈরিতে নামবে টোকিও।
ইতিমধ্যেই সেই পদ্ধতিতে ডেস্ট্রা শ্রেণীর রণতরী এবং ডুবোজাহাজ নির্মাণের কথা বলতে শোনা গিয়েছে তাদের। তাছাড়া দিল্লিকে সঙ্গে নিয়ে ষষ্ঠ প্রজন্মের লড়াকু জেট তৈরিতেই ঝাঁপাতে পারে উদীয়মান সূর্যের দেশ। অন্যদিকে চীনকে ঘিরতে এক অভিনব পদ্ধতি অবলম্বন করছে ভারত। বেজিংয়ের শত্রু রাষ্ট্রগুলিতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিক্রি করা শুরু করেছে নয়াদিল্লি। সেই তালিকায় নাম আছে ইন্দোনেশিয়া এবং ফিলিপিন্সের। এই দুই রাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের চুক্তি সেরেছে নরেন্দ্র মোদীর সরকার। সাবেক সেনাকর্তাদের কথায় কৌশলগত দিক থেকে ইন্দোনেশিয়ার সঙ্গে বন্ধুত্বে লাভবান হচ্ছে ভারত। সংশ্লিষ্ট দ্বীপরাষ্ট্রটির গা ঘেঁষে চলে গিয়েছে একটি সংকীর্ণ সামুদ্রিক জলপথ, যার নাম মলাক্কা প্রণালী। এই রাস্তা দিয়েই পশ্চিম এশিয়ার জ্বালানি ঘরের মাটিতে আমদানি করে থাকে চীন। সংঘাত পরিস্থিতিতে সেটা বন্ধ হলে তাসের ঘরের মতো ভাঙতে পারে বেজিংয়ের অর্থনীতি। আর তাই জাকার্তাকে পাশে পাওয়া নয়াদিল্লির জন্য জরুরি। একথা ফিলিপিন্সের ক্ষেত্রেও প্রযোজ্য। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিকে ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে দিল্লি। বর্তমানে চীনা পিএল-এর হাতে রয়েছে বিশ্বের বৃহত্তম নৌবাহিনী। এর জেরে ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় দৌরাত্ম্য চালাতে পারছে বেজিং। আর তাই জাকার্তা এবং ম্যানিলার সঙ্গে হওয়া মোদী সরকারের ক্ষেপণাস্ত্র চুক্তিতে জিনপিং এর ফৌজ সিঁদুরে মেঘ দেখছে বলেই মনে করেন সাবেক সেনাকর্তারা। পশ্চিমী গণমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী পিএল-এর ১০০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাবেক ফর্মোজা তথা তাইওয়ান আক্রমণের নির্দেশ দেবেন প্রেসিডেন্ট সি। প্রশান্ত মহাসাগরের ওই দ্বীপটিকে কোনোদিনই পৃথক রাষ্ট্র হিসেবে মানেনি চীন। উল্টে সংশ্লিষ্ট এলাকাকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে বেজিং। এই ইস্যুতেই আবার ড্রাগনকে চরম হুঁশিয়ারি দিয়ে রেখেছে জাপান। গত বছর তাইওয়ান ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করেছে তাকাইচি। হুমকির সুরে তিনি বলেন, চীন যদি ওই দ্বীপে সামরিক অভিযান পরিচালনা করে তবে কখনোই চুপ থাকবে না জাপান। কারণ নাম বদলে টোকিওর দুটি দ্বীপের উপর ইতিমধ্যেই নিজেদের দাবি জানিয়েছে বেজিং। আর তাই সাবেক ফর্মোজার পতন হলে ড্রাগন আরও আগ্রাসী হবে বলেই মনে করে উদীয়মান সূর্যের দেশ। প্রতিরক্ষা বিশ্লেষকেরা মনে করছেন তাইওয়ান অভিযানের সময় ভারত নিরপেক্ষ অবস্থান নিক চাইছে চীন। সেই জন্যই এই দেশের বাহিনীর ভূয়সী প্রশংসা করতে দেখা গিয়েছে বেজিংয়ের প্রতিরক্ষা অ্যাটাশেকে। তবে তাকাইচির দিল্লি সফরের পর সামরিক ক্ষেত্রে জাপানের সঙ্গে মোদী সরকারের ঘনিষ্ঠতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে জিনপিং প্রশাসন। এ ব্যাপারে কড়া প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে তাদের। আর তাই রিয়ার অ্যাডমিরাল জিয়ানের কথার উপর ভিত্তি করে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত হওয়ার সম্ভাবনা বেশ কম। ১৯৬২ সালের যুদ্ধে উত্তর লাদাখের বিস্তীর্ণ এলাকা দখল করে পিএল-এ, যা আকসাই চীন নামে পরিচিত। তাছাড়া অরুণাচল প্রদেশের উপরেও ঘন ঘন দাবি জানাতে দেখা গিয়েছে তাদের। ২০২০ সালে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় আগ্রাসী মনোভাব দেখায় বেজিং। বছর ছয়েকের আগে সেই ঘটনায় পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় পিএল-এর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান কর্নেল বি সন্তোষবাবু সহ ২০ জন ভারতীয় সৈনিক। পশ্চিমী গণমাধ্যমগুলির দাবি, চীনের তরফে নিহতের সংখ্যা ছিল ৪০-এর বেশি, যদিও সরকারিভাবে তা স্বীকার করেনি বেজিং। এরপরই এলএসি জুড়ে বিপুল সৈন্য সমাবেশ তৈরি করে দুই প্রতিবেশী। ফলে জটিল হয়ে ওঠে পরিস্থিতি। গালওয়ান সংঘর্ষের পর ভারতীয় সেনার সঙ্গে কমান্ডার পর্যায়ে বৈঠক বৃদ্ধি করে পিএল-এ। বহু জায়গায় এলএসি সংলগ্ন এলাকা থেকে দূরে সরে যায় তারা। গত বছর সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে যোগ দিতে চীন সফর করেন মোদী। সেখানে প্রেসিডেন্ট শির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় তার। পরবর্তী মাসগুলিতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় স্থিতিশীলতা বজায় থাকলেও বেজিংকে বিশ্বাস করা দিল্লির পক্ষে বেশ কঠিন। হাই নিউজ নেটওয়ার্ক।